ডক্টর ইউনূস তো নিজে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন। সেই রাজনৈতিক দলের যে ছাত্র শাখা সেটাতে এই উপদেষ্টারা ছিলেন। উনি রাজনৈতিক দল গঠন করেছিলেন এবং পরবর্তীতে নোবেল অ্যাওয়ার্ডের পাওয়ার পরপর তো তার পরবর্তীতে উনি বলেছেন যে না, যারা আমার সাথে ছিল তারা কেউ নাই, যে কারণে তিনি আর ওই রাজনৈতিক দলটারে কন্টিনিউ করেননি। তবে ওই ক্লিনটনের সাথে আলোচনায় উনি যেটা বলেছেন সেটা হলো এই অভ্যুত্থান সম্পর্কে, এটা একটা প্রি প্ল্যান এবং 4 বছরের প্ল্যান মাফিক তারা এই কাজটা করেছেন। এখন ধরেন যেই যারা মব জাস্টিস বা মব কিলিং করছে, এরকম বর্বর ভাবে হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তাদেরকে বলছেন আপনারা সরকারের ছায়াতলে রয়েছে। না, সরকারের ছায়াতলে না, আমি বলছি যে তাদের উপরে। কারণ বাংলাদেশ তো অত্যন্ত ছোট দেশ, খুঁজলে পরে সবাই সবার সাথে আত্মীয়তা, ঘনিষ্ঠতা, একটা না একটা রিলেশন পাওয়াই যাবে। তো সেই ক্ষেত্রে কারো না কারো এর উপর হয়তো আধিপত্য আছে বা বিশ্বাস আছে অনেকের, যে আমি অমুকের সাথে আমার সম্পর্ক আছে, তো সেই কারণে হয়তো আমার কেউ কিছু বলবে না, এই ধরনের আর কি। সরাসরি কোনো দলই বলবে না বা কোনো রিজনেবল ব্যক্তি বলবে না যে মব জাস্টিসে যাও। তাহলে এখন যে এদেরকে দায় মুক্তি দেওয়া হলো, মানে এখন যারা হচ্ছে তা না, 8ই আগস্ট পর্যন্ত, মানে 15 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, যে লুটপাট যতগুলি ঘটনা ঘটেছে, এগুলির যে দায় মুক্তি দেওয়া হলো, এর ফলে কি আপনার মনে হয় যে একটা বিচারহীনতাকে প্রশ্রয় দেওয়া হলো? আপনি বলছিলেন যে পুলিশ বাহিনী ততটা রেসপন্ড করছে না, পুলিশ বাহিনীকে আস্থায় আনার জন্য কি কোনো উদ্যোগ নিয়েছে সরকার, নাকি এই ধরনের দায় মুক্তির বিষয়টি এক ধরনের আরো গভীর প্রভাব ফেলবে এবং এই অন্তর্বর্তী সরকারের এত বড় একটি দায় মুক্তি দেওয়ার অধিকার আছে কি? অধিকার ক্ষমতায় থাকলে পরে ক্ষমতা বলেই সেটা জন্মায়, অধিকার তো কাউকে কাউর দেওয়া লাগে না। ক্ষমতায় যদি থাকেন আপনি, আপনার অনেক অধিকার জন্মাবে, প্রজ্ঞাপন জারি করার, এসআরও জারি করার, কাউকে মাফ করার, এটা হতেই পারে। এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা অহরহ আমরা দেখতে পাই, অবাক হওয়ার কিছু নাই। তবে মব জাস্টিস এটা কোনো প্রকারেই গ্রহণযোগ্য নয়। যেমন ইতিমধ্যে নাকি একজন না দুইজন ছাত্র উপদেষ্টা সমন্বয়কারী তারা বলেছেন যে আওয়ামী লীগের সময় যারা জাজ অ্যাপয়েন্টমেন্ট হয়েছিলেন তাদেরকে 30 জন না 38 জনের একটা তালিকা করেছেন, তাদেরকে বাদ না দিলে পরে কালকে সুপ্রিম কোর্ট ঘেরাও করবেন। তো এইটা আমার কাছে মব জাস্টিসের মতোই মনে হয়েছে। এর আগে আপিল বিভাগের জাজেরাও এরকমের ঘেরাওর ফলে রিজাইন করে বাসায় চলে গেছেন। তো এইটা যদি হয়, এই প্রবণতাটা যদি থাকে, পরবর্তীতে কোনো জাজও টিকতে পারবে না। সরকার পতনের সাথে সাথে এরকমের মব জাস্টিস, মব দিয়া, মব ভায়োলেন্সের ভেতর থেকে বিচারক, বিচারপতি, লোয়ার টায়ারে সব জায়গায় এটা ছড়িয়ে পড়বে। এটা ভয়ঙ্কর, ন্যায় বিচারের জন্য ভয়ঙ্কর এবং কি বলবো আর, যে এই ধরনের এরা তো এই ছাত্ররা কিছুতেই আমার মনে হয় না যে এমন কোনো অবস্থা হয়েছে যে মন্ত্রণালয় আছে বা আইন বিভাগ আছে, আইন কর্মকর্তা, রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা আছে, প্রধান বিচারপতি আছে এবং সুনির্দিষ্ট নীতিমালাও আছে। কোনো দুর্নীতি বা কোনো কাজ করলে পরে বিচারককে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাকে বহিষ্কার করার বা শাস্তি দেওয়ার। তো
তো সেসব দিকে না গিয়ে এই ভায়োলেন্সের দিকে যাওয়া, এটা আমার কাছে সুখকর বা আনন্দদায়ক কোনো বার্তা বহন করে না। আমার মনে হয় সরকারও এটা অ্যালাউ করবেন না। জি, যদি একটু বলতেন যে দেখেন উচ্চ আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া যেটি হয়েছে এটির কিন্তু সমালোচনা বিএনপি করেছে। আপনার কাছে কি মনে হয়? আপনার পর্যবেক্ষণটি কি? আমার পর্যবেক্ষণ হলো এদের অধিকাংশকেই আমি চিনি না, অতএব যেহেতু চিনি না সেহেতু তাদের বেলা আমার কমেন্ট করা ঠিক হবে না। তবে কেউকে আমি চিনি যারা ভালো মানুষ, ভালো লয়ার ছিলেন, ভালো জাজ হতে পারবেন। বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে, আপনি যেমনটি বললেন বেশিরভাগকে আপনি চিনেন না, বিএনপির পক্ষ থেকেও আমি শুনছিলাম যে তারাও বলছে তারাও কাউকে আসলে সেই অর্থে চেনে না। যে আমি তো বিএনপির মুখপাত্র না, আমি আওয়ামী লীগের মুখপাত্র না, জি, সেই আমি জন্য কোন আপনি রাজনৈতিক দলের মুখপাত্র না, আমি আমার মুখপাত্র। দেখেন আওয়ামী লীগের সময়ে আমরা শুনেছি দেখেছি যে তারা বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করে, অভিযোগ তো তীব্রভাবে ছিলই। এখন কি মনে হয় যে অবস্থার কোনো উন্নতি বা অবনতি হচ্ছে? উন্নতি না, উন্নতির একটা লক্ষণ ছিল, যেমন প্রধান বিচারপতি একটা দিয়েছেন, হটলাইন দিয়েছেন যে কোনো বিচার অঙ্গনের কোনো দুর্নীতি বা কোনো অভিযোগ থাকলে পরে সে হটলাইনে অভিযোগটা দিতে পারে, উনি সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু সেই দিকে না গিয়ে যদি মব ভায়োলেন্সের দিকে যাই তাহলে তো আমার মনে হয় যে এটা মোটেই সমীচীন হবে না, এবং প্রধান বিচারপতির এই যে নির্দেশ তার প্রতি অবজ্ঞা প্রদান করা হবে। যা প্রধান বিচারপতি কিন্তু সুপ্রিম কোর্টের না, উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান বিচারপতি, আর অ্যাটর্নি জেনারেলও সুপ্রিম কোর্টের না, তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। তো প্রধান বিচারপতির বক্তব্য বা নির্দেশনা অমান্য করা, সে আইনজীবী হোক বা কোনো বিচারপতি হোক বা মন্ত্রী পরিষদের সদস্য, এটা কিন্তু আদালত অবমাননার সামিল। আমি একটা উদাহরণ দিতে পারি যে বস্তি উচ্ছেদের কোনো একটা ঘটনায়, এটা 96, তখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, প্রথমবার যখন 96 পর, তখন বস্তি উচ্ছেদ নিয়ে সম্ভবত তখন মোহাম্মদ নাসিম সাহেব ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সুপ্রিম কোর্ট এবং ডক্টর কামাল হোসেনের বাসায় বস্তিবাসীদের বসাই দিলেন। তো সেইটা নিয়ে সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম সাহেব, প্রধান বিচারপতি হিসাবে না, বিচারপতি হিসাবে কন্টেম্পটের রুল ইস্যু করলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, আদালত অবমাননার রুল। তো সেই এক্সাম্পলও তো আমরা দেখেছি যে আদালত অবমাননার রুল হাইকোর্ট ইস্যু করছে রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে। এ ধরনের ঘটনা কিন্তু আমরা দেখেছি অতীতে। এখন যদি XYZ বা আদালত প্রাঙ্গণের কেউ না হয়ে যদি এই ধরনের কথা বলেন, সেটা তো সুখকর না, এবং এটা আদালত অবমাননার সামিল কি আদালত অবমাননায়। তো সেটা কে নির্ধারণ করবে যে এটা আদালত অবমাননা হলে আইনি প্রক্রিয়া কে নিবে? প্রধান বিচারপতির যেহেতু নির্দেশ এটা অমান্য হচ্ছে, উনি নিজেই দেখবেন। বুঝতে পেরেছি। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা যে বলছেন যে আমাদেরকে ছাত্ররা বসিয়েছে, এটার আইনি ভিত্তি কি? সেটা তো আমি বলতে পারবো না। বসাইছেন, ক্ষমতা আছে, ছাত্রদের বসাই দিচ্ছেন। না, এখন ধরেন আপনি যদি লিগালি এটা এস্টাবলিশ করতে চান, কোন আইনে এটাকে এস্টাবলিশ করা যাবে?
আইনের তো বিষয় না, বিষয় হলো যে ছাত্রদের আন্দোলনের ফলেই আওয়ামী লীগ গভর্নমেন্টের পতন হয়েছে, এটা তো সত্যি। তো তার পতনের পরে 3 দিন খালি ছিল মসনদ, সে মসনদে এসে উনি বসছেন, ছাত্ররা ওয়েলকাম করে তাকে বসাইছে। ক্লিয়ার, ভেরি মাচ ক্লিয়ার যে আচ্ছা, ছাত্র এই যে বললেন যে 3 দিন খালি ছিল, আমরা দেখেছি যে শেখ হাসিনার পতনের পরে তখন সেনাপ্রধান নিজে এসে ভাষণ দিলেন, সেখানে তিনি বললেন যে সরকারের দেশের দায়িত্ব তার। তারপরে কিন্তু আমরা তাকে সেইভাবে দেখলাম না। তাহলে 3 দিন খালি ছিল আমরা কেন বলছি? রাষ্ট্রপতি খালি ছিল মানে কি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব কিন্তু সেনাপ্রধান পালন করেন নাই বা বলেনও নাই যে আমি প্রধান উপদেষ্টা বা না, প্রধান। কিন্তু তিনি বলেছেন দায়িত্ব তার। সেটা হয়তো প্রধান সেনাপতি হিসেবে বলেছেন, জি, দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য, শান্তি জি। শৃঙ্খলা বজায় রাখার জন্য। তাইলে একদম ফাঁকা ছিল এটা তো আমরা বলতে পারি না। ফাঁকাই ছিল, উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর পদ তো ফাঁকা ছিল না, তা তো ছিল, কিন্তু ধরেন ক্যাবিনেটও ছিল সেনাপ্রধান না, হিসেবে তিনি মানুষকে ক্যাবিনেটও ছিল আশ্বস্ত না, করেছেন। ক্যাবিনেটও তো ছিল না, জি, উপদেষ্টা মন্ডলীও ছিল না। জি, বুঝতে পেরেছি। এমনিতে ধরেন আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার এবং আওয়ামী লীগের নেতাদের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে, এটিকে আপনি কিভাবে করে দেখছেন এবং এটি কি ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জে পড়তে পারে? দেখেন, যে কোনো আইন সেটা কিন্তু আইনি চ্যালেঞ্জে পড়তে পারে, পড়তেই পারে। বিগততেও আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছিল, সেটা আইনি চ্যালেঞ্জে পড়ছে না, বহুভাবে পড়ছে, একদম অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত গেছে, সেখানে গিয়ে তার সিদ্ধান্তটা হয়েছে। অপরাধ ট্রাইব্যুনালের সিদ্ধান্তই যে চূড়ান্ত তা তো না, তারপরে আপিল বিভাগে যাবে, আপিল বিভাগে আপিল হওয়ার পরে সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়। ঠিক। সেরকম ধরেন এই যে দায় মুক্তি দেয়া হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে, এটি কি আপনার মনে হয় ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জে পড়তে পারে? অবশ্যই করবে। কখনোই কোনো দায় মুক্তি টিকতে পারে না। জি, যেটাই কেন পান না, তাহলে এই যে দায় মুক্তি দেয়া হলো এটার নেপথ্যে উদ্দেশ্যটি কি আসলে? আচ্ছা, এটা দেওয়া হয়েছে কোন তারিখ থেকে কোন তারিখ একটু আমার স্মরণ করাই দেন। 15 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত। তো 15ই জুলাই থেকে 8ই আগস্ট এর ভেতরে যে যারা ছাত্রদের হত্যা করেছে তারাও দায় মুক্তির ভেতর পড়বে, যারা পুলিশদের হত্যা করেছে তারাও দায় মুক্তির ভেতর পড়বে। না, আমার মনে হয় তা না, আমার মনে হয় আন্দোলনকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের, হ্যাঁ, তাও হইতে পারে। জি, আন্দোলনকারীরা কি 15ই জুলাই থেকে কোনো 8ই আগস্ট পর্যন্ত। জি, খুন খারাপির ভেতরে ছিল? 15ই আগস্ট থেকে তারা যে আন্দোলনে ছিল সেটি 15ই দেখেন। আগস্ট থেকে না জুলাই থেকে? 15 জুলাই থেকে 15ই জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত। হ্যাঁ, তো 15ই জুলাই থেকে তো তারা আন্দোলনে ছিল, জি, কোনো খুন খারাপি বা ইসের ভেতর ছিল না। জি, আমি সেটাই বলছি। দেখুন মানে বিষয়টি কেন আসছে, এই যে সম্প্রতি আপনার এই যে নোয়াখালীর সোনাইমুড়িতে পুলিশ সদস্য হত্যা মামলায় 3 জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছিল। এতে করে অনেকে খুব ক্ষোভ ছড়ায় পড়ে এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের মাঝে খুবই প্রতিক্রিয়া দেখা দেয়। এই প্রেক্ষিতে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশনাটি দেয়। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন কোনো বা সরকারের এমন কোনো কি আশঙ্কা কাজ করছে যে এই শিক্ষার্থীদের যদি বা যারা আন্দোলনে নাশকতা করেছে কিংবা
কি বলবো, ধরেন তাদের দায় মুক্তি দেওয়ার কি আছে, যেহেতু তারাই অনেক শিক্ষার্থী নিহত হয়েছে পুলিশের গুলিতে, তাহলে কি বিচারটি হওয়া উচিত না, যে আরো ভালোভাবে বিচার হওয়া দরকার? কারা কি কি উদ্দেশ্যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, যে পুলিশ সদস্যরা হত্যা করেছে তাদের বিচারের মুখোমুখি করা, এগুলি তো উদ্দেশ্য হওয়া ছিল। তাহলে দায় মুক্তিটা কেন, কার জন্য, কি উদ্দেশ্যে? এটা তো যিনি দায় মুক্তির ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি বলতে পারবেন, মানে ব্যাখ্যা আমাদেরকে তিনি করতে আরো পারবেন সাহায্য করতে কি পারেন কিনা? উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে আমি তো ওই কারণে বললাম যে 15ই থেকে 5ই আগস্ট পর্যন্ত কিন্তু পুলিশ, আমরা শুনেছি যে পুলিশ ছাত্রদের হত্যা করেছে, রাইট। তাইলে এইখানে পুলিশেরা দায় মুক্তি পাবে। 5ই আগস্টের পর শুনলাম যে পুলিশদের হত্যা হত্যা বা নিগৃহ করা হয়েছে, তাহলে ওইখানে 5ই আগস্টের পর 3 দিন 8ই আগস্ট পর্যন্ত যারা আন্দোলনকারী বা পুলিশের বিরুদ্ধে যারা গ্রহণ করেছে তারা দায় মুক্তি পাবে। হতে পারে এটা পুলিশের জন্য দায় মুক্তি, হতে পারে এটা আন্দোলনকারীদের জন্য দায় মুক্তি, বা উভয়ের জন্যই দায় মুক্তি। কিন্তু সেই দায় মুক্তি কি কোনো শুভ কিছু নিয়ে আসবে? দেখুন, 400 থেকে 1100 পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রায় আমরা জানি জাতিসংঘ হিসাব করে বলেছে প্রায় 750-র উপরে সাধারণ মানুষ, শিক্ষার্থীদেরকে এই হত্যা করা হয়েছে। ফলে এই যে এত বিপুল সংখ্যক প্রাণহানি, এদেরকে দায় মুক্তি দেওয়াটা সঙ্গত, ন্যায় বিচারের পক্ষে? না, এক কথায় না। তাহলে আমার আরেকটু যে প্রশ্ন কোনো আসে, হত্যাকাণ্ডেরই বিচার হওয়া উচিত, যে কোনো হত্যাকাণ্ডেরই বিচার হওয়া উচিত, এবং ন্যায় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এটা অত্যাবশ্যকীয় যে যে কোনো হত্যাকাণ্ড না, অপরাধের বিচার হওয়া উচিত। সেটা হত্যাকাণ্ড তো না, আমরা ক্ষুদ্রতম অপরাধ হলেও সেটা বিচারের আওতায় আনা উচিত। এখন দেখুন, প্রায় 400 থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, অস্ত্র লুটপাট করা হয়েছে, কারাগার থেকে বন্দীদের মুক্ত করা হয়েছে, জঙ্গিদের পালিয়ে গেছে জঙ্গিরা, আহ, সেখান থেকে কারাগার থেকে অস্ত্র লুটপাট করা হয়েছে। তারা সবাই দায় মুক্তি পেয়ে যাবে? কারা কি উদ্দেশ্যে কারাগারগুলোতে হামলা চালিয়েছিল, এই জঙ্গিদের বের করে দিয়েছে, অপরাধীদের, খুনিদেরকে বের করে দিয়েছে, এগুলো সব দায় মুক্তি পেয়ে যাবে? আমার মনে হয় না, আমার মনে হয় না। মানে দায় মুক্তি তো দেয়া এই সময়ের মধ্যে যাই ঘটছে সবকিছু যে দায় মুক্তি হবে তা না। আমার মনে হয় আন্দোলন সংশ্লিষ্ট আন্দোলনকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে, আমি সেটাই তো বলতেছি। এখন যারা ধরেন লুটপাট করেছে, কারাগার ভাঙছে যারা, তারা আন্দোলনকারী, এটা আপনাকে কে বলল? তখন তো আমি তারা কারা তাহলে? আন্দোলনকারীদের সাথে। তারা কারা তাহলে? তারা দুষ্কৃতিকারীরা, তাদের তো তো ধরাও সেটাও তো হয়েছে, অনেককে ধরাও হয়েছে। সরকারের তরফ থেকে তো এরকম কিছু বলা হচ্ছে না। এখন ব্যাখ্যার ভেতরে আইনের ব্যাখ্যা সবকিছু কিন্তু বিস্তারিত দেওয়া সম্ভব না। যেটুকু ব্যাখ্যা দিছে তাতে আমার মনে হয় না যে ওই সময় যদি কেউ চুরি করে থাকে তাহলে সেই চুরিটা দায় মুক্তি পাবে, কেউ ডাকাতি করে থাকলে কেউ দায় মুক্তি পাবে। নট এট অল, এটা মিন করে নাই এই আইনে। যেমন জেদাই খান পান্না, আপনি কি প্রজ্ঞাপনটা দেখেছেন, পড়েছেন? না, আমি পেপারে পড়েছি, প্রজ্ঞাপনটা পড়িনি। ওই পেপারে যা পড়েছেন তাতে কি আপনার মনে হয়েছে যে না আসলে যারা কারাগার লুটপাট করেছে, জঙ্গিদের মুক্ত করে নিয়ে গেছে, খুনিদেরকে জেলখানা থেকে পার করে দিয়েছে, অস্ত্র লুটপাট করেছে, 400 থানা জ্বালিয়ে দিয়েছে, তাদের বিচার করবে, শুধুমাত্র আন্দোলনকারীদের এখান থেকে দায় মুক্তি দেওয়া হচ্ছে, বিষয়টা কি আপনি এরকম বোধ করছেন? না না, আমি তো বললাম এর আগের বার যে হয় এটা আন্দোলনকারী এবং পুলিশ উভয়ের জন্য দায় মুক্তি, অথবা কারোর জন্যই নয়।
আমি বুঝি নাই, আবার ক্লিয়ার করে বলেন। 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত তো ছাত্ররা নিহত হয়েছে। জি। এই নিহতটা হয়েছে যাদের দ্বারা, তাদেরও দায় মুক্তি যদি 15ই জুলাই থেকে হয়, এবং 5ই আগস্ট থেকে 8ই আগস্ট এরা আন্দোলনকারীদের হাতে নিগৃহীত হয়েছে 400 থানা বা 400 থানার পুলিশ। তাহলে এই যারা করেছে তারাও হবে, দায় মুক্তির দায় মুক্ত হবে। তো এটা কি কোনো বিচার হলো? আমি তো বলি না যে এটা বিচার হলো। দায় মুক্তির সমর্থনে তো আমি কোনো কথা, এই দায় মুক্তির মানে কি? এই দায় মুক্তি কেন দেওয়া হলো? সেটার মানে তো বলতে পারবে যিনি দায় মুক্তি প্রজ্ঞাপন জারি করেছেন, সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। কিন্তু মানে অ্যাপারেন্টলি যেই পার্সপেক্টিভ দাঁড়াচ্ছে তাতে আপনার কাছে কি মনে হচ্ছে? ব্যাখ্যাটা কি মনে হতে পারে? ব্যাখ্যাটা বুঝায় যে, অ্যাপারেন্টলি বুঝায় যে এটা আন্দোলনকারী না, আমি এদের আন্দোলনকারী বলি না, আন্দোলনের নামে যারা দুষ্কর্ম করেছে তাদের দায় মুক্তি। তো এই যারা আন্দোলনের নামে দুষ্কর্ম করেছে তারা মানে তাদের দায় মুক্তি কেন দিচ্ছে সরকার? সেটা তো সরকার বলতে পারবে, আমি তো সরকারের প্রতিনিধি না। তাহলে এইটা এখন ভবিষ্যতে এটার কনসিকুয়েন্সেস কি হতে পারে বলে আপনার মনে হয়? যে কনসিকুয়েন্সেস হয়েছে 15th আগস্টের দায় মুক্তির, যে কনসিকুয়েন্সেস হয়েছে অপারেশন ক্লিন হার্টের দায় মুক্তির, সেই কনসিকুয়েন্সেস এটার দাঁড়াবে। বুঝতে পেরেছি। আমরা মানে বাংলাদেশ আবারও কালা কানুনের দিকেই গেল। আরেকটি বিষয় আমি একটু তুলতে যাচ্ছি, আপনি ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মির ব্যাপারে আপনি বলেছিলেন যে আপনি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহেরও মামলা হয়েছে, আপনি জানেন যে তার পক্ষে কি আপনি আইনি কোনো লড়াই লড়বেন? আপনি বলেছিলেন যে আপনি তার পক্ষে আইনি লড়াই করবেন। তার পাশে থাকবো একজন আইনজীবী। এটা তো আইনজীবী হিসাবে যে কাউকে ডিফেন্ড করার রাইট আমার আছে, রাইট। এবং আমি মনে করছি যে সে রিসেট বাটনের কথাটা যেটা বলছে, এটা যুক্তিসঙ্গতভাবে 71 নিয়ে 71-এর চেতনার বেসিসে বলছে বলেই আমি তার পাশে থাকবো। তো তার কোনো উদ্যোগ নিয়েছেন এখন পর্যন্ত? তার সঙ্গে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে? বিষয়টি কোন পর্যায়ে আছে? এইটা কি অ্যাজ এ লয়ার আমি এটা ডিসক্লোজ করতে বাধ্য? না, অবশ্যই না। আপনি তো আমার প্রফেশনাল ইথিক্সের উপরে হাত দিয়ে দিচ্ছেন। না, সরি আমি সেটি করতে চাই না, কখনোই করতে চাই না। কিন্তু ধরেন তাবাসসুম উর্মি দাবি করেছেন যে সংবিধান অনুযায়ী এই সরকারের কোনো বৈধতা নাই। আপনি নিশ্চয়ই মনে আছে মুন সিনেমা হল মামলার কথা। সেক্ষেত্রে সংবিধানের পঞ্চম সংশোধনী কিন্তু অবৈধ হয়েছিল পরবর্তীতে। এইটা দিয়ে কি পরবর্তীতে এরকম এক জায়গায় যেতে পারে কিনা? সেটা তো পরবর্তীটা, ভবিষ্যতেরটা তো ভবিষ্যৎ, কোথায় দাঁড়াবে এটা আমি তো বলতে পারি না। বুঝতে পেরেছি। সাম্প্রতিক সময়ে আপনি অনেক সাহসী মন্তব্য করেছেন, এমনকি প্রধান উপদেষ্টার অফিস থেকে আপনাকে নিয়ে একটু তীর্যক মন্তব্য করা হয়েছে। সামগ্রিকভাবে বিষয়টিকে আপনি কেমন ভাবে দেখেন? এটা আমি দেখি যে আমি কানে পানি ঢুকাতে পেরেছি, এইটুকু সফলতা, তেমন কোনো সফলতা না। তাদের কানে পানি ঢুকাতে পেরেছি যে একজন হলেও মুক্তিযোদ্ধা আছে যে এইগুলো মানবে না। আমার বেলা বলা হয়েছে যেগুলো, যে আমি একজন মিড লেভেলের লয়ার। আমি তো কখনো বলি না যে আমি একদম প্রথম কাতারের লয়ার, সর্বশ্রেষ্ঠ লয়ার আমি দাবি করি নাই। আমি ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার সৈয়দ ইশতেক আহমেদ, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ডক্টর জহির, এদের ধারে কাছেও আমি না, কখনো এদের ক্লেম করি না। কিন্তু তাদের সাহচর্যে আমি বড় হয়েছি।
তাদের সাহসের যে ঘনিষ্ঠ সাহসের যে বড় হয়েছি, অন্তত আইন অঙ্গনে। তো সেই দিক থেকে আমি বলবো যে আমি মিড লেভেলের লয়ার হই আর যাই হই, আন্দোলনের ক্যারেক্টারটা কিন্তু আমার ডক্টর কামাল হোসেনের মতোই, শামসুল হক চৌধুরীর মতো, ব্যারিস্টার আমিরুল ইসলামের মতো, ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের মতো। আন্দোলন শিখেছি আমি তাদের কাছ থেকে। বুঝতে পেরেছি। আর নিশ্চয়ই এটা একটা খুবই ভালো দিক যে আমাদের অনেক প্রথিতযশা আইনজীবী রয়েছেন, আমাদের সংবিধানকে সমুন্নত রাখা, রাষ্ট্রের বিভিন্ন প্রয়োজনে তারা এগিয়ে আসেন। এটি নিশ্চয়ই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাতি সবসময় সেটা মনেও রাখে। এখন আমি যদি জানতে চাই যে তাবাস্সুম মুরমির বিষয়টিতে কবে নাগাদ আমরা তার মামলাটির প্রকাশ্য কোনো অবয়ব দেখতে পারি? যদি একটু সামান্য হলেও একটু ধারণা দিতেন। এটা তো আমার উপর নির্ভর করে না, এটা সম্পূর্ণ নির্ভর করে আদালত এবং সরকারি পদক্ষেপের উপর। আদালতে কি এখন পর্যন্ত প্রসিডিউর শুরু হয়েছে? আমার জানা মতে না। বুঝতে পেরেছি। না, যে বিষয়টা আপনি বলতে চান না, স্পর্শকাতর, আমি নিশ্চয়ই সেগুলি আনতেও চাই না। সময়ই সবকিছু উদ্ভাসিত করবে, সময়ই সবকিছু সামনে চলে আসবে নিশ্চয়ই। আর সময়ের প্রয়োজন বলেও আমরা জহির রায়হানের গল্প শুনেছি। সময়ের প্রয়োজনে মানুষকে দাঁড় করিয়ে দেয়, রাইট? সুতরাং সময়ের প্রয়োজনে আমাদেরকে কে কাকে কোথায় দাঁড়াতে হয় কেউই আমরা জানি না, সময় সেটি নির্ধারণ করে দেয়। ফলে আমরা নিশ্চয়ই সেই সময়ের দিকেই তাকিয়ে আছি। জনাব জেদাই খান পান্না, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং আপনার জন্য মঙ্গল কামনা করছি, শুভ কামনা করছি। শেষ সময় একটু কথা বলতে চাই, সেটা হলো আপনি যদি আমার জীবন আলেখ্য দেখেন তাহলে দেখবেন যে আমি অলওয়েজ এন্টি এস্টাবলিশমেন্ট। আমি ৭১-এ যুদ্ধ করেছি আওয়ামী লীগের নেতৃত্বে, আমি ওয়েস্ট পাকিস্তান ছাত্রলীগের ফাউন্ডার সেক্রেটারি ছিলাম, আমি ইস্ট পাকিস্তান স্টুডেন্ট লীগের সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম। আমি ৭২-এর পরে কিন্তু আওয়ামী লীগ করতে পারিনি। আমি তার পরবর্তীতে ৭৫-এর পরে ২৭ মাস জেল খাটলাম। তারপরে বের হয়ে আমি রাজনীতি অঙ্গনটাই আমার অঙ্গন ছিল, প্রাঙ্গণ ছিল বরিশাল, আমি সেটা লিভ করে ঢাকা আসলাম। ঢাকা এসে প্রফেশন শুরু করলাম এবং আপনি দেখবেন যে এরশাদের সময়ও আমি ওয়ান্টেড ছিলাম। এরশাদের আন্দোলনের পরও, খালেদা জিয়া আসার পরও গণ আদালত করার কারণেও ওয়ান্টেড হয়েছিলাম। আবার পরবর্তীতে শেখ হাসিনা ৯৬-তে ক্ষমতা আসার পরও আমি স্বস্তিতে থাকতে পারি না, বিভিন্ন সময় বিভিন্ন কারণে আন্দোলন করতে হয়েছে। এবং সবসময় বিগত ১৬ বছরে বোধহয় যে কোনো বিএনপির নেতার চেয়ে বা যে কোনো বিরোধী দলীয় আইনজীবীর চেয়ে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। ফর এক্সাম্পল, সুপ্রিম কোর্ট বারের ইলেকশন, বিভিন্ন বারের ইলেকশন, নেতাদের তির্যক কথাবার্তা, এগুলো নিয়ে আমি সোচ্চার ছিলাম। এমনকি ৫ তারিখ পর্যন্ত যখন এরা এই ছাত্ররা কোটা বিরোধী এসেছিল, আমি সেই কোটা বিরোধীর আন্দোলনের সপক্ষে ছিলাম। তারা হারুনের হোটেল থেকে, ডিবির হারুন হোটেল থেকে ভাত খাওয়ার পর, রিলিজ পাওয়ার পরই তারা বৈষম্য বিরোধী আন্দোলন নাম দিল। ওকে, বৈষম্য বিরোধী আন্দোলন অত্যন্ত চমৎকার, কিন্তু বৈষম্য, ধনী দরিদ্র মধ্যবিত্তের এই যে বৈষম্য, এইটা যাতে দূরীভূত হয় সেইটা আমার কাম্য। আর একটা হলো, এই দেশ থেকে যারা গত ১৬ বছর না, স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত যত টাকা লুণ্ঠন করে বাইরে নিয়ে যাওয়া হয়েছে, ব্যাংক লুট করেছে, সম্পত্তি লুট করেছে, সবার বিরুদ্ধেই যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং আইনগত ব্যবস্থা অন্তত যাতে নেওয়া হয়, এক্সাম্পলারি পানিশমেন্ট যাতে দেওয়া হয়, এটা আমার দাবি।